বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত অভিভাবক এবং শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ফেসবুক লাইভ দেখছেন এবং পরবর্তীও দেখবেন, সবাইকে আজকের ক্লাসে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, মোবারকবাদ। বরাবরের ন্যায় আজকেও আছি আমি তোমাদের সাথে, মোহাম্মদ উজ্জ্বল হোসেন, সহকারী শিক্ষক, সামাজিক বিজ্ঞান, মিরপুর বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস শুরু করার পূর্বে আগে আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা অবশ্যই আমাদের চেক করে নেওয়া প্রয়োজন। সেই ক্ষেত্রে তোমরা একটু কমেন্ট করে নিশ্চয়ই জানাবে যে ছবি এবং সাউন্ড ঠিক আছে কিনা। যা হোক, আমি ইতিমধ্যে বুঝতে পেরেছি যে আব্দুল আল নাফি ইজ ওয়াচিং উইথ মি, অর্থাৎ দেখতে পাচ্ছ কিন্তু শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি একটু কমেন্ট করো। আরও আমাদের সাথে যুক্ত আছে জান্নাতুল ফেরদৌস নাহিয়ান, সেকশন বি, 194 রোল। ধন্যবাদ রফিকুল আলম। এভাবে অনেকেই যুক্ত হয়েছে, ইনশাল্লাহ সবাইকে অভিনন্দন, মোবারকবাদ। অল ক্লিয়ার আছে, একজন কমেন্ট করে বলছে থ্যাংক ইউ টু ইউ, থ্যাংক ইউ টু অল। তাহলে আজকে আমরা আমাদের মূল পাঠে ফিরে যেতে পারি। আমাদের ক্লাস চলছিল, অর্থাৎ সপ্তম অধ্যায়ের গত আমরা ক্লাসে আইন বিভাগ, অর্থাৎ সরকারের যে অঙ্গ রয়েছে 3টি, সেই আইন বিভাগের আলোচনার অংশ হিসেবে আজকে আমরা আইন বিভাগ এবং বিচার বিভাগ নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা নিশ্চয়ই আমার সাথে থাকবে, ক্লাসটি পুরোপুরি দেখবে এবং লাইক দিবে, শেয়ার করবে। যা হোক, তোমাদের পূর্ব জ্ঞান হিসেবে আইন বিভাগের দু একটি কথা জানবো তোমাদের কাছ থেকে, তোমাদের মনে আছে কিনা বা তোমরা আসলে বাসায় পড়ালেখা করো কিনা। তোমাদের গত ক্লাসে আমি আইন বিভাগ কি এবং কাকে বলে, আইন বিভাগ সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আমি আজকে সেখান থেকেই আইন বিভাগের যে কার্যাবলী, অর্থাৎ জাতীয় সংসদের যে কার্যাবলী, সেটির সাথে আরেকটি প্রশ্ন বিচার বিভাগের সম্পর্কে আলোচনা করব। তো আমরা এই পাঠ থেকে যে বিষয়গুলো আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি সেগুলো লিখে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। আইন বিভাগ কি, এর গঠন, সংক্ষেপে লিখলাম এর গঠন, ক্ষমতা ও কাজ বর্ণনা করো। আরেকটি প্রশ্ন, বিচার বিভাগ কি, বিচার বিভাগের কাজ, ক্ষমতা ও কাজ, অনেকভাবে বলা যায়, কার্যাবলী, ক্ষমতা ও কাজ বর্ণনা করো। আমরা তার আগের পূর্বের ক্লাসে শাসন বিভাগ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সরকারের যে 3টি অঙ্গ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আজকে আমরা আইন বিভাগের অংশবিশেষ আলোচনা করব। ধন্যবাদ আমার সম্মানিত শিক্ষক এবং অভিভাবক বৃন্দ, যে যেখান থেকে দেখছেন, এবং শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। তো যা হোক, আমাদের এই 2টি প্রশ্নের আলোকে আজকে আমাদের আলোচনা, প্রথম প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আইন বিভাগ হচ্ছে আইন প্রণয়ন করে, আইন পরিবর্তন করে, আইন সংশোধন করে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশের আইন বিভাগের নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের এই জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, তোমরা নিশ্চয়ই জানো। এক কেন্দ্রিক এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশ শাসন ব্যবস্থা এক কেন্দ্রিক এবং এক কক্ষ বিশিষ্ট। এর পিছনে বিশেষ কারণ রয়েছে। যা হোক, বাংলাদেশে এই আইনসভার নাম জাতীয় সংসদ অর্থাৎ পার্লামেন্ট। তো এই জাতীয় সংসদ কিভাবে গঠিত? এটি সাংবিধানিক একটি পদ। তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে বাংলাদেশ সংবিধানের 65 নং অনুচ্ছেদের বেশ কয়েকটি ধারায় রয়েছে, অর্থাৎ বাংলাদেশ জাতীয় সংসদ নামে একটি আইনসভা থাকবে এবং সেটি সাংবিধানিক উপায়ে। তো এই জাতীয় সংসদের সদস্য কারা? এখানে একটা প্রশ্ন রয়েছে। পুরো বাংলাদেশকে যদি আমরা নির্বাচনী এলাকায় 300টি নির্বাচনী এলাকায় প্রত্যক্ষ জনগণের ভোটে এই 300 জন নির্বাচিত হন, আর 50 জন সংরক্ষিত মহিলা বা নারী সংসদ সদস্য, এই মোট 350 জন নিয়ে জাতীয় সংসদ বা আইনসভা গঠিত। তো এটি প্রত্যক্ষ ভোটে জনগণের, আর এটা হলো পরোক্ষ ভোটে। গত ক্লাসে কিন্তু তোমাদের আমি একটু প্রাথমিক ধারণা দিয়েছিলাম পরোক্ষ ভোটে। তো এই 350 জন সংসদ সদস্য জাতীয় সেই সংসদের অর্থাৎ আইনসভার সদস্য, এবং তাদের মাধ্যমেই যে কাজগুলো করে থাকে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে আমি আমার সেই গত ক্লাসে পরের অংশ থেকে চলে যাই। আমরা আজকে জানব জাতীয় সংসদের গঠনটা আমরা গত ক্লাসে পড়েছি। কার্যাবলী সম্পর্কে ক্ষমতা ও কার্যাবলী। তোমরা লক্ষ্য করো, আইন বিভাগ অর্থাৎ জাতীয় সংসদের কার্যাবলী। 1 নম্বর, আইন প্রণয়ন সংক্রান্ত অর্থাৎ জাতীয় সংসদের প্রথম প্রধান গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের যে মহান সংবিধান, এই সংবিধানের যে পরিমার্জন করার প্রয়োজন হলে এবং দেশের প্রয়োজনে, বিশেষ কোনো প্রয়োজনে যদি নতুন আইন প্রণয়ন করতে হয়, তাহলে জাতীয় সংসদে এই সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই প্রণয়ন করতে হয়। তাহলে আমরা বাংলাদেশ সংবিধানের সেই 65 নং অনুচ্ছেদের ধারাতে সব উপধারাতে আছে যে সংবিধান প্রণয়নের প্রক্রিয়া, বা আমরা জানি যে বাংলাদেশ সংবিধান প্রণয়নের ক্ষেত্রে বা নতুন আইন প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়, এবং সেটি বিল আকারে উত্থাপিত হলে রাষ্ট্রপতির কাছে এটা বিল পাস অর্থাৎ সিগনেচার বা তার অনুমতি বা প্রয়োজন হয়। সেক্ষেত্রে 15 দিনের তার মেয়াদ থাকে। যদি তিনি, আমি গত ক্লাসে বলেছিলাম, যদি তিনি স্বাক্ষর না করেন তাহলে ধরে নিতে হবে যে এটি অনুমোদিত হয়েছে বা সম্মতি রয়েছে। তো যা হোক, তাহলে জাতীয় সংসদের প্রথম ও প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা। 2, সরকার গঠন বিষয়ক ক্ষমতা বা কাজ বলতে পারো। তোমরা নিশ্চয়ই জানো যে সরকার অর্থাৎ বাংলাদেশ যেহেতু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, আমরা জানি যে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে 1991 সালে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়। অর্থাৎ
1972 সালের যে আমাদের মূল সংবিধান, সেটি সংসদীয় পদ্ধতি সরকার থাকার পরেও পরবর্তীতে এটি চতুর্থ সংশোধনী অর্থাৎ 1975 সালে সেটি রাষ্ট্রপতি শাসী সরকার ব্যবস্থা হয়। সেটি কালক্রমে আবার পরবর্তীতে 1991 সালে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। তো এই সরকার গঠন অর্থাৎ আইন পরিষদের যারা সদস্য অর্থাৎ এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, এই সংসদ সদস্যরা সরকার গঠন করে যারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, অর্থাৎ যে সময়ে নির্বাচিত প্রতিনিধিরা সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা কোরাম পূরণ করবে তারা জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, অর্থাৎ সরকার গঠন করবে। অর্থাৎ জাতীয় সংসদের সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠিত হয়। তবে সেখানে বিরোধী দল, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি থাকতে পারে, সেখানে সংখ্যালঘু বা বিরোধী দল ইত্যাদি। তো যা হোক, তাহলে আমরা সরকার গঠন সংক্রান্ত জানলাম। এরপরে বিচার সংক্রান্ত, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিচার সংক্রান্ত কাজ বা ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় শাসন বিভাগ সরকারের সকল কার্যক্রম জাতীয় সংসদের কাছে জবাবদিহি করতে হয়। তোমরা নিশ্চয়ই জানো। আমি একটি উদাহরণ দিব তোমাদের। তো সেটি হলো যে তোমরা ষোড়শ সংশোধনীতে বিচার বিভাগের ক্ষমতা অর্থাৎ জবাবদিহিতা অর্থাৎ নিয়ন্ত্রণের যে বিল পাস করার প্রস্তাব করা হয়েছিল সেটি এখনও রিভিউ আছে। সেখানে কিন্তু হাইকোর্ট এবং আপিল বিভাগ অর্থাৎ সেটি অবৈধ বলে ঘোষণা করেছে, তোমরা হয়তোবা জেনে থাকবে। তো আর জাতীয় সংসদের যে ক্ষমতাটা সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় ব্যাপক, চিন্তার বাইরে, সকলেই তার কাছে নিয়ন্ত্রণ। অর্থাৎ আমি এই বিচার বিভাগীয় বিচার সংক্রান্ত ক্ষমতার তোমাদের আরে দিয়ে একটি উদাহরণ দেই। যদি কোনো কারণে প্রধানমন্ত্রী তার কার্যক্রমে অথবা তার মন্ত্রিপরিষদ কোনো কার্যক্রমে জনগণ বিরোধী অর্থাৎ মৌলিক অধিকার হরণ অথবা সংবিধান বিরোধী অথবা দলীয় বিরোধী অর্থাৎ এক কথায় জনকল্যাণ বিরোধী কোনো কাজ করে, সংসদ চাইলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করাইতে পারে এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সংসদ ভেঙে যায় অর্থাৎ মন্ত্রিপরিষদ ভেঙে যায়, আবার নতুন করে নির্বাচন দিতে হয়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষমতাও রাখে জাতীয় সংসদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ইমপিচমেন্টের মাধ্যমে, অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতি যদি কোনো কারণে রাষ্ট্রদ্রোহিতা অর্থাৎ সংবিধান লঙ্ঘন অর্থাৎ এরকম কোনো অথবা শারীরিক কোনো মানসিক কারণে অসমর্থ অক্ষম হয়, সেক্ষেত্রে জাতীয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এইভাবেও বিচার সংক্রান্ত অর্থাৎ তাদের মাধ্যমে এভাবে স্পিকার, ডেপুটি স্পিকার বিভিন্ন তাদেরকে অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদে রয়েছে। এই দৃষ্টিকোণ থেকেও জাতীয় সংসদের ক্ষমতা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা আসি আইনের সংরক্ষণ ও সংশোধন। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সংবিধান, আমাদের সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে, আরও বিভিন্ন ধারা উপধারা ভাগ রয়েছে, আমরা জানি। তো যা হোক, এই সংবিধানের নির্ধারিত থাকার পরে থেকে এই পর্যন্ত 17 বার সংশোধিত হয়েছে এবং নতুন আইন প্রণীত হয়ে থাকে, অন্তর্ভুক্ত হয়ে থাকে। তো এই সংবিধান সংশোধন সংরক্ষণের ক্ষেত্রে আমরা জানি যে জাতীয় সংসদের সদস্যরাই ভূমিকা পালন করে থাকে। তাহলে যে কোনো আইন যদি আমরা পরিবর্তন করতে চাই, সংশোধন করতে চাই, সেক্ষেত্রে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে 2/3 সংসদ সদস্যদের সম্মতির প্রয়োজন থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জাতীয় সংসদের আরও অনেক ক্ষমতার কাজ রয়েছে। আমি তোমাদের সংক্ষেপে পয়েন্ট আউট করছি, তোমরা নোটেড করে নাও। এছাড়াও রয়েছে ধরো বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত ক্ষমতা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে যদি কোনো কারণে সরকারি কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো দেশের অভ্যন্তরীণ কোনো বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে এই জাতীয় সংসদের সম্মতির প্রয়োজন হয়। এরপরে আমরা
আরও দিতে পারি অর্থ সংক্রান্ত ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা আগে লিখে নেই, চাকরি সংক্রান্ত ক্ষমতা, তারপরে তোমাদের বোঝাইতে সহজ হবে, দেশ রক্ষা সংক্রান্ত ক্ষমতা, আচ্ছা এই কয়েকটাকে বুঝিয়ে নেই। আমরা বিরোধ সংক্রান্ত বুঝেছি, এরপর অর্থ সংক্রান্ত ক্ষমতা দেখো, একটু মনোযোগ দাও। যদিও শাসন সংক্রান্ত যে ক্ষমতার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে এটি, কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে যখন অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করে, বাৎসরিক বাজেট, তো এই ঘাটতি বাজেট যেটাই হোক না কেন, এই বাজেট উত্থাপনের ক্ষেত্রে রাষ্ট্রপতির স্বাক্ষরের প্রয়োজন হয়, কিন্তু এই বিলটি পাশ করার ক্ষেত্রে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সম্মতির প্রয়োজন হয়। অর্থাৎ তাদের সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে কোন বিলটি পাশ হবে হবে না সেটি কিন্তু জাতীয় সংসদের সদস্যদের মতামত বা মানে তাদের কি বলা যায়, তাদের উপরে নির্ভর করে, তাদের সম্মতির উপরই, সংখ্যাগরিষ্ঠতা সম্মতির উপর নির্ভর করে। তাহলে অর্থ সংক্রান্ত বিলের ক্ষেত্রে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চাকরি সংক্রান্ত ক্ষমতা যদি আমরা বলি, আমরা জানি যে বাংলাদেশ সরকার বা মানে সরকারের সংবিধানের যে নিয়মে প্রত্যেকই চাকরি লাভের অধিকার রয়েছে, সেই সংক্রান্ত দেখভাল করার বিষয়েও জাতীয় সংসদের ক্ষমতা রয়েছে। এছাড়াও রয়েছে তোমার দেশ রক্ষা সংক্রান্ত ক্ষমতা। তোমরা নিশ্চয়ই জানো যে প্রতিরক্ষা সংক্রান্ত যে ক্ষমতা বা দেশ সংক্রান্ত বা বিশেষ কোনো এই দিক ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা বলে হয়ে থাকলেও বিশেষ সময়ে পরবর্তীতে এটি পাশ করার ক্ষেত্রে জাতীয় সংসদের সম্মতির প্রয়োজন। এরকম আরও কয়েকটি রয়েছে, তোমরা লিখে নিতে পারো। দেশ রক্ষা, প্রতিরক্ষাও একটা এর সাথে রিলেটেড কথা, তোমরা পয়েন্ট বাড়ানোর ক্ষেত্রে প্রতিরক্ষা সংক্রান্ত 10 অনেকগুলো দেওয়া যায়। তারপরে হচ্ছে অধ্যাদেশ, অধ্যাদেশ কিন্তু জারি করে রাষ্ট্রপতি, কিন্তু সেটিও পরবর্তীতে জাতীয় সংসদের সম্মতি প্রয়োজন হয়। এভাবে আমরা বেশ কিছু পয়েন্ট দিতে পারি। বিবিধের ক্ষেত্রে আমরা যদি বলতে পারি যে স্থানীয় বিবিধের ক্ষেত্রে একটি 11টা দিয়ে দিলাম। এরপরে আমরা আরেকটি প্রশ্নে যাব। 11 নম্বরে দেখো বিবিধ, তোমরা এভাবে বইয়ের আলোকেও আছে, আমি বইয়ের বাইরে থেকেও অর্থাৎ পয়েন্ট আউট করলাম। বিবিধের মধ্যে আমরা নানান জাতীয় সংসদের ক্ষমতা রয়েছে, যেমন স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে এবং পররাষ্ট্রের ক্ষেত্রে, এইভাবে বিভিন্ন ক্ষেত্রে জাতীয় সংসদ। তোমরা একটু খেয়াল করো, যেহেতু সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় সকল কার্যক্রম এবং শাসন বিভাগ আইন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত, এই শব্দটা আমাদের একটা বইয়ের একটা লাইন আছে, অর্থাৎ একটা প্যারা রয়েছে, সেখান থেকে আমরা যদি একটু পড়ে নেই বুঝতে পারবো যে সকল কার্যক্রম প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ তাদের কার্যক্রমের জন্য জাতীয় সংসদের নিকট অর্থাৎ আইনসভার নিকট জবাবদিহি করতে হয়। তার মানে শাসন বিভাগ আইন বিভাগের নিকট ধরার, এটা আর কি তোমাদের মৌলিক কথা। তো যাই হোক, এইভাবে জাতীয় সংসদ এই ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাতীয় সংসদের ক্ষমতা কার্যবলী বেশ প্রায় 11টি, আরও অনেকগুলো পয়েন্ট এভাবে আমরা নিজেরাই খুঁজে খুঁজে বের করতে পারি। এরপরে আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন আমরা লিখেছিলাম যে বিচার বিভাগের গঠন ক্ষমতা। আমরা বিচার বিভাগের কথা বলবো। বিচার বিভাগ, বিচার বিভাগ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের ক্লাসটার রিভিউ দিয়ে নেই, কারোর কোনো কমেন্ট আছে কি না। ইনশাল্লাহ অনেকেই সংযুক্ত রয়েছে, সবার জন্যই রইল মোবারকবাদ। আবারও কোনো প্রশ্ন বা কোনো কমেন্ট থাকলে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি কোনো নির্ধারিত কোনো কমেন্ট থাকে বা জানার থাকে, তোমরা গত ক্লাসে যেমন জানতে চেয়েছিলে, আমি ব্যাখ্যা দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে, আমরা বিচার বিভাগ নিয়ে কথা বলবো। এটি একটি সাংবিধানিক অর্থাৎ বাংলাদেশ সংবিধানের 94 নং অনুচ্ছেদে
বাংলাদেশ সরকারের সুপ্রিম কোর্ট নামে সর্বোচ্চ আদালত থাকবে, অর্থাৎ সুপ্রিম কোর্টটি একটি বিচার বিভাগের একটি প্রধান মাধ্যম, অর্থাৎ প্রধান বিচার বিভাগ। এই বিচার বিভাগের অর্থাৎ সুপ্রিম কোর্টের আবার দুইটি পার্ট রয়েছে, তোমরা নিশ্চয়ই হয়তো জানো, যে একটি হচ্ছে হাইকোর্ট, এটি সাংবিধানিক পদ 101 ও 102 সংবিধানের অনুচ্ছেদের সাথে সম্পৃক্ত, অর্থাৎ এখানে উল্লেখ রয়েছে। এছাড়া আপিল বিভাগ 103 নং অনুচ্ছেদে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি কিন্তু সাংবিধানিকভাবে নিয়ন্ত্রিত, কেউ চাইলেও কোনো কিছু করতে পারবে না, অর্থাৎ বিচার বিভাগের কাজ একটি সাংবিধানিকভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আমরা জানবো আসলে বিচার বিভাগ কী। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিচার বিভাগ হলো সরকারের যে বিভাগ বিচার অর্থাৎ ন্যায় বিচার অর্থাৎ বিচার কার্য পরিচালনা করে থাকে, সেটি মূলত বিচার সাধারণ অর্থে। তবে এ সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। আমরা হেনরি উইজবেকের কথা বলতে পারি। তোমাদের উইজবেকের মতে যে বিচার বিভাগ হলো যে আইন প্রণয়ন করে এবং সেই আইনের ব্যাখ্যা করে, অর্থাৎ আমরা মৌলিক যে বিষয়টা বুঝতে পারলাম যে বিচার বিভাগের মৌলিক কাজ হচ্ছে আইন প্রণয়ন করে এবং সেই আইনের ব্যাখ্যা করে, ব্যাখ্যাকর্তা। অর্থাৎ বিচার বিভাগ কিন্তু যে আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন সেটি তো মৌলিক, বর্তমান পরিস্থিতিতে বর্তমানে সারা বিশ্বে আইন সবাই হচ্ছে আইন প্রণয়নে একমাত্র প্রধান, কিন্তু আইনের উৎস কিন্তু একমাত্র আইনসভা নয়। আমরা ষষ্ঠ অধ্যায়ে এই বিষয়ে আমরা জানি যে আইনের অনেক উৎস রয়েছে, আমরা জানি। তো তার মধ্যে বিচার বিভাগ অর্থাৎ বিচারকদের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা বা অন্যান্য প্রথা বিভিন্নভাবে আইন উৎপাদিত হয়ে থাকে, মানে তৈরি হয়ে থাকে, প্রণয়ন হয়ে থাকে বা এসেছে আইন। তো বিচার বিভাগও কিন্তু আইন প্রণয়ন করে থাকে, সেটি তোমাদের নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, তাহলে বিচার বিভাগের প্রধান কাজ হচ্ছে আইনের ব্যাখ্যা এবং সংরক্ষণ এবং সেই অনুযায়ী আইন প্রয়োগ করা এবং জনগণের অর্থাৎ মৌলিক অধিকার। আমরা জানি সংবিধানের 44 নং অনুচ্ছেদে মৌলিক অধিকার সংরক্ষণের ব্যাপারে এটি বিচার বিভাগের রিট বা জনগণের রিট করার এখতিয়ার রয়েছে, এটিকে আমরা রিট বলে থাকি, অর্থাৎ হুকুমনামা, সেটিও আমরা আলোচনা করব। তো যাই হোক, তো বিচার বিভাগ কি আমরা বুঝলাম, কিন্তু বিচার বিভাগ কিভাবে গঠিত হয় একটি প্রশ্ন থেকেই যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি একটি সাংবিধানিক একটি প্রতিষ্ঠান, অর্থাৎ আমরা প্রথমেই বললাম যে এটা 94 নং অনুচ্ছেদে রয়েছে। তারপরেও আরেকটু বলতে চাই যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির মানে মাধ্যমে, অর্থাৎ রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দান করে থাকেন। সেক্ষেত্রে কিছু নিয়ম কানুন রয়েছে, অবশ্যই হাইকোর্টের সর্বোচ্চ 10 বছর এবং সিনিয়র এরকম বেশ কিছু নিয়ম রয়েছে, বয়সের ক্ষেত্রে রয়েছে, যোগ্যতার ক্ষেত্রে রয়েছে, এগুলো সাংবিধানিক সব নিয়ম রয়েছে সংবিধানে। তো যাই হোক, আমরা ওদিকে যাব না, আমরা বলতে চাচ্ছি যে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগ লাভ করেন এবং পরবর্তীতে অন্যান্য বিচারকগণও রাষ্ট্রপতি সহ প্রধান বিচারপতির সমন্বয় পরামর্শক্রমে অন্যান্য বিচারপতিদের নিয়োগ দান করে থাকে। তো আমরা সুপ্রিম কোর্টের দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে হাইকোর্ট, আরেকটি হচ্ছে আপিল বিভাগ। এই সমস্ত সবাই এবং আরও রয়েছে অধস্থন অর্থাৎ নিম্ন আদালত, সেটিও সাংবিধানিকভাবে নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ 114 নং অনুচ্ছেদে তোমাদের এই নিম্ন বা অধস্থন আদালতের কথা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে জাতীয় সংসদও বিশেষ সময়ে আদালতের গঠনের ব্যবস্থা বা নির্দেশ দিতে পারে। তো যাই হোক, আমরা আজকে শুধু বিচার বিভাগের যে কাজ, সেই কাজ নিয়ে কথা বলবো। তাহলে বিচার বিভাগের কার্যাবলী সময় খুবই দ্রুত যায়। কার্যাবলী আমরা সংক্ষেপে পয়েন্ট আকারে লিখব। ন্যায় বিচার করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যায় বিচার করা আমরা দ্রুত লিখব, ন্যায় বিচার করা। অবশ্যই বিচার বিভাগের প্রথম ও প্রধান কাজ হচ্ছে জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ করে তাদের জন্য ন্যায় বিচার করা, অর্থাৎ আইনের সঠিক ব্যবহার করা, অর্থাৎ আইনের অনুশাসন পরিচালনা করা, অর্থাৎ কোনো মানুষ যেন কোনোভাবেই আইনের অনুশাসনের বাইরে না থাকে, সঠিক আইন অনুযায়ী বিচার পাওয়া।
সংরক্ষণ, নাগরিক অধিকার সংরক্ষণ করা। তাহলে আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী ন্যায় বিচার করা বিচার বিভাগের প্রধান কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বরে আমরা বলতে পারি যে সংবিধানের অভিভাবক, অনেকভাবে আমরা বলতে পারি সংবিধানের অভিভাবক অর্থাৎ সংরক্ষক। অবশ্যই বিচার বিভাগ সংবিধানের অভিভাবক, কারণ তার মাধ্যমেই বিচার কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। তিনি আইনের ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে থাকেন। এছাড়াও আমরা আরও পয়েন্ট দিতে পারি, বিচার বিভাগ কী কী কাজ করে। সম্পত্তি সংক্রান্ত, তোমরা জানো ফৌজদারি বা দেওয়ানি, এই ধরনের, অর্থাৎ দেওয়ানি সংক্রান্ত বা ফৌজদারি সব ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেটিও সাংবিধানিকভাবে। এছাড়াও বিচার বিভাগ শাসন বিভাগকে পরামর্শ প্রদান করে থাকেন। শাসন বিভাগকে, আমাদের দ্রুতই করতে হচ্ছে, শাসন বিভাগকে পরামর্শ প্রদান করেন। শর্টে লিখলাম। দেখো, এইটি কিন্তু একটি ডিফারেন্ট প্রশ্ন, পয়েন্ট। সেটি হলো যে বিচার বিভাগ শাসন বিভাগকে শাসন বিভাগ কোনো কারণে কোনোভাবে যদি পরামর্শ চায়, সেক্ষেত্রে বিচারপতির সমন্বয়ে পরামর্শ দিয়ে থাকেন, বা এরকম উদাহরণও রয়েছে। আচ্ছা, এছাড়াও আমরা বলতে পারি আইন প্রণয়ন, অবশ্যই আইন প্রণয়ন করে থাকে। আইন প্রণয়ন সংক্রান্ত বিচার বিভাগ আইন প্রণয়ন করে কিভাবে আমরা জানি যে বিচারকগণ যখন বিচার করতে গিয়ে প্রচলিত কোনো আইনে বিচার করা সম্ভব হয় না, তখন তাদের নিজস্ব বিচার বুদ্ধি বিবেক দিয়ে সেই বিচার কার্য পরিচালনা করে, সেটি পরবর্তীতে আইনে সন্নিবেশিত হয়। এভাবে বিচার বিভাগ বা বিচারকের রায় আইনে পরিণত হয়। তাহলে আমরা এটি একটি পয়েন্ট হিসেবে বলতে পারি। এছাড়াও রয়েছে আরও অনেকগুলো পয়েন্ট আইন সংক্রান্ত, আইন প্রণয়ন সংক্রান্ত ছাড়াও অর্থ সংক্রান্ত, এর চেয়ে আমার গুরুত্বপূর্ণ বিরোধ নিষ্পত্তি, ওটা সম্পত্তি নিষ্পত্তি ছিল, এটা বিরোধ নিষ্পত্তি। যে কোনো ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে অবশ্যই বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও দেশ রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর উপরে আমরা লিখে দিচ্ছি, বিবিধের পয়েন্টটা তোমাদের ধরিয়ে দেই। দেখো, বিচার বিভাগ কোনো বিদেশি নাগরিকদের নাগরিকত্বের ক্ষেত্রে এবং নাগরিকত্ব প্রদান করার ক্ষেত্রে বিচার বিভাগ ভূমিকা পালন করে। এছাড়াও কোনো নাবালিকার অভিভাবকত্ব নির্ধারণের ক্ষেত্রে অভিভাবকত্ব নির্ধারণের ক্ষেত্রে বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও অন্য যে কোনো ধরনের সমস্যার সমাধানে, অর্থাৎ জনগণের মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইভাবে আরও বিচার বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে, রক্ষার ক্ষেত্রে, গণতন্ত্রের স্বরূপ রক্ষা করার ক্ষেত্রে ইত্যাদিভাবে আমরা আরও বলতে পারি। এভাবে আমাদের যেহেতু সময় সংকীর্ণ, আমরা বিচার বিভাগের প্রাথমিক কয়েকটি পয়েন্টস, আমাদের বইয়ের 7টি আছে, আমরা তারপরে বেশ কয়েকটি পয়েন্ট আমরা দিয়েছি। মৌলিক অধিকার সংরক্ষণ একটা পয়েন্ট ছিল, এটি তোমাদের বুঝিয়ে দেবো একটু ব্যতিক্রমভাবে। মৌলিক অধিকার সংরক্ষণ, এখানে বেশ কয়েকটি পয়েন্ট আমি আলাদাভাবে রেখেছি এই কারণেই যে মৌলিক অধিকার সংরক্ষণ করা বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। সেটি হলো যে কোনো নাগরিক যদি তার অধিকার সংরক্ষণের হুমকি মনে করে, সেক্ষেত্রে আদালতের আশ্রয় নিয়ে রিট করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জন্যই এই পয়েন্টটা আলাদা করলাম যে রিট কি। রিট হচ্ছে নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের জন্য আদালতের কাছে আশ্রয় গ্রহণ করাই হচ্ছে, আবেদন করাই হচ্ছে রিট আবেদন বা হুকুমনামা। তখন হাইকোর্ট তার স্বপ্রণোদিত হয়ে হোক আর ব্যক্তি মৌলিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে রিট শুনানি করতে পারে। সেক্ষেত্রে রিটের বিভিন্ন রয়েছে প্রকারভেদ, যদিও নির্দিষ্টভাবে নেই, তারপর বিভিন্ন প্রকারভেদ রয়েছে। আমরা জানি যে তোমার হেভিয়াস কর্পাস রিট, তারপরে হচ্ছে ম্যান্ডামাস রিট, তারপরে হচ্ছে হলো কোয়ারেন্টো রিট,
তারপরে হচ্ছে সার্টিফিয়ারি রিট, এভাবে বেশ কয়েকটি প্রোহিবিশন রিট। প্রত্যেকটি এই রিটগুলোই আলাদা আলাদাভাবে ব্যক্তির সাথে সরকারি আদালত, নিম্ন আদালত, বিভিন্নভাবে ক্যাটাগরি রয়েছে। এইগুলোর মাধ্যমে ব্যক্তি তার অধিকার সংরক্ষণের ক্ষেত্রে হাইকোর্টের কাছে রিট করে তার মৌলিক অধিকার সংরক্ষণ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুবই সময় সংকীর্ণতার কারণে আরও ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি হয়তো। তোমরা নিশ্চয়ই জানো যে এই বিচার বিভাগ জনগণের অধিকার সংরক্ষণে, মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটাই তার মূল দায়িত্ব। আইন অনুযায়ী জনগণের অধিকার বা সঠিক ন্যায় সঙ্গত বিচার করা হলো মৌলিক বিচার বিভাগ গুরুত্বপূর্ণ কাজ। যা হোক, আজকে আমরা 7.1 সরকারের অঙ্গর যে বিভিন্ন অঙ্গ রয়েছে তার একটি পার্ট আমরা আজকে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে সম্ভব হলে আমরা বাকি 7.2 কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আমিও তোমাদের সাথে যেন পরবর্তী ক্লাসে এই সুস্থ রেখে আবার হাজির হতে পারি, তোমাদের সাথে উপস্থিত হতে পারি, সেই দোয়া চেয়ে আজকের মতো লাইভ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।